বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাসে, সেটি হলো কিভাবে অ্যাসাইনমেন্ট ক্লাস ভালোভাবে করা যায়, অর্থাৎ কিভাবে একটি অ্যাসাইনমেন্টকে তুমি ভালোভাবে উপস্থাপন করতে পারো তোমার শিক্ষকের কাছে। দেখো, আমরা যে নাম দিয়েছি আজকে হাউ টু মেক গুড অ্যাসাইনমেন্টস, অর্থাৎ কিভাবে অ্যাসাইনমেন্টটাকে আমরা ভালোভাবে তৈরি করতে পারি। তো চলো, তোমাদের সাথে আজকে শিক্ষক হিসেবে আমি যথারীতি আছি মোহাম্মদ রাহেল উদ্দিন, ইংরেজি বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। তো চলো আমরা দেখি অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করব। তার পূর্বে অ্যাসাইনমেন্ট তৈরি করতে আমাদের কি লাগবে এবং খাতাগুলোর সাইজ কেমন হবে, আমি একটি নমুনা খাতা দেখাইছি এখানে। দেখো, অবশ্যই তোমরা জানো বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত কিছু নির্দেশনা দেয়া আছে, যেটা আমাদের ফেসবুক পেজে অলরেডি তোমরা পেয়ে গেছো। তো তোমরা অবশ্যই জানো যে একটি অ্যাসাইনমেন্ট A4 সাইজের কাগজে লিখতে হয়। তো A4 সাইজের কাগজ বলতে আমরা যে কাগজগুলো ফটোকপি করতে ব্যবহার করি সেগুলোই A4 সাইজ। তো একটা A4 সাইজ কাগজে লেখার সময় অ্যাসাইনমেন্ট তৈরির জন্য অবশ্যই সেই A4 সাইজের কাগজটাকে আগে মার্জিনাইজ করতে হবে। দেখো, মার্জিনটা হতে হবে কালারিং পেন্সিল দিয়ে, তবে অবশ্যই লাল কালি পরিহার করতে হবে। নীল বা সবুজ কালি দিয়ে উপরে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আর বাম পাশে 1 ইঞ্চি পরিমাণ জায়গা এবং নিচে আর ডানে জায়গা ফাঁকা রেখে তুমি চারপাশে মার্জিন করে নেবে। আর অবশ্যই মনে রাখবে, একটি কাগজের শুধু এক পিঠ অর্থাৎ এক পার্শ্ব তুমি লেখার কাজে ব্যবহার করতে পারবা, অপর পার্শ্বে না লেখাটাই উত্তম। অ্যাসাইনমেন্ট এবং কম্পিউটার কম্পোজের জন্য কোনো কাগজের অবশ্যই এক পৃষ্ঠ ব্যবহার করতে হয়, বাকি পৃষ্ঠ ব্যবহার করা নিষিদ্ধ। তো চলো এরপরে আমরা দেখি যে কাগজটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তুমি জানো তোমার হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। সাধারণ যে নিয়মাবলী এগুলো আমাদের ফেসবুক পেজে তোমরা পেয়েছো। আমি আজকে কিভাবে ইংরেজি অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয় সেটা নিয়ে কথা বলবো। তো চলো পরবর্তী স্লাইডে দেখি। একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে গেলে আমার কি কি বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, মানে হোয়াট টু ডু টু মেক আ গুড অ্যাসাইনমেন্ট। একটি ভালো অ্যাসাইনমেন্ট তৈরি করতে গেলে কোন কোন বিষয়ের উপর আমাদের নজর দিতে হবে, কোন কোন বিষয়গুলো খেয়াল করতে হবে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমে দেখো, প্রথম স্টেপে আছে স্টেপ 1 প্ল্যান, অর্থাৎ পরিকল্পনা করতে হবে। প্রথমে প্ল্যানিং ইউর অ্যাসাইনমেন্ট উইল হেল্প ইউ গেট ফোকাসড অ্যান্ড কিপ ইউ অন ট্র্যাক। দেখো, তুমি অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবে এটার উপরে প্রথমে আগে তোমাকে পরিকল্পনা নিতে হবে। আর একটা ভালো কাজের জন্য একটি ভালো পরিকল্পনা করা আবশ্যক। আর এই ভালো পরিকল্পনার মধ্য দিয়ে তোমার কাজটা তুমি সঠিক পদ্ধতিতে করতে পারবা। তো পরিকল্পনা অর্থাৎ তুমি কিভাবে উপস্থাপন করতে চাও তার একটা বিশেষ পরিকল্পনা তোমাকে নিতে হবে। দ্বিতীয় স্টেপে দেখো অ্যানালাইজ দ্য কোশ্চেন, অর্থাৎ তুমি যে প্রশ্নের উপর উত্তর লিখে অ্যাসাইনমেন্ট তৈরি করবা সেই প্রশ্নগুলো তুমি ভালোভাবে বিশ্লেষণ করো, অর্থাৎ প্রশ্নটা তুমি নিজে বারবার পড়ে বিশ্লেষণ করো। বিফোর ইউ ক্যান অ্যান্সার আ কোশ্চেন ইউ নিড টু নো হোয়াট ইট মিনস। কোনো প্রশ্নের অ্যান্সার লেখার পূর্বে তোমাকে অবশ্যই বুঝতে হবে এই প্রশ্নটা কী চেয়েছে, কি বোঝায়, অর্থাৎ প্রশ্নটার রিকোয়ারমেন্টস কি, প্রশ্নটা তোমার কাছে কী চেয়েছে, কেমন ধরনের উত্তর চেয়েছে, এই সম্পর্কে প্রথমে তোমাকে জানতে হবে বা প্রথমে ব্যাখ্যা করে নিতে হবে যে আমি এইভাবে এই জিনিসটা লিখবো, এটাই চেয়েছে। তারপরে দেখো স্টেপ 3 ড্রাফট অ্যান্ড আউটলাইন। ড্রাফট মিন্স ড্র, আউটলাইন হলো ওয়ার্ক প্ল্যান, অর্থাৎ রূপরেখা। একটা রূপরেখা
কাজের রূপরেখা কেমন হবে, তুমি কিভাবে কাজটা করবে, কিভাবে শেষ করবে, মিডল কিভাবে লিখবে, এই ব্যাপারে তুমি একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা বা রূপরেখা এঁকে নাও বা মনে মনে ভেবে নাও। পরেরটা দেখো, নাম্বার 4, স্টেপ 4 যেটা, সেটা হচ্ছে ফাইন্ড ইনফরমেশন। অর্থাৎ যে বিষয়ের উপর তুমি অ্যান্সার লিখবে, যে প্রশ্নগুলোর উত্তর তুমি লিখে অ্যাসাইনমেন্ট তৈরি করবা, সেগুলোর জন্য কি কি তথ্য দরকার, তোমাকে সেই তথ্যগুলো জেনে নিতে হবে। যদি বলা হয়ে থাকে যে সাপোজ ইউ হ্যাভ স্পেন্ট দ্য উইন্টার ভ্যাকেশন in a village with your friend. Now write about your experience of spending or passing winter vacation in a village in winter। তাহলে দেখো, শীতকালে তুমি গ্রীষ্মের যে শীতকালীন যে ছুটিটা কাটালে, এই ছুটিটা কাটাতে গিয়ে তুমি কি কি কাজ করেছো, এই তথ্যগুলো তোমাকে জানতে হবে। এই তথ্যগুলোই তোমাকে সন্নিবেশ করতে হবে তোমার লেখার মধ্যে। পরবর্তী যেটা 5 নাম্বার স্টেপ, এই স্টেপে তুমি এতক্ষণ যা যা তৈরি করে নিলা সেগুলো লিখতে হবে, রাইট। অর্থাৎ হোয়াট ইউ হ্যাভ প্ল্যান্ড, নাও রাইট ডাউন। তাইলে তুমি কি কি পরিকল্পনা করলে, কি কি পেলে, সেই জিনিসগুলো তোমাকে এখন লিখতে হবে। অর্থাৎ তুমি অ্যাসাইনমেন্ট লেখা শুরু করে দিলে। সর্বশেষ যে ধাপটা আছে, স্টেপ 6, এডিট অ্যান্ড প্রুফ রিড। দেখো, এডিট শব্দের অর্থ একটা জিনিস সংস্কার করা। অর্থাৎ কোনো জিনিসে যদি কোনো কিছু যোগ করার দরকার হয় সেটা যুক্ত করবা, যদি বিয়োগ করার দরকার হয় সেটা বাদ দিয়ে দিবা, নতুন কোনো তথ্য যদি সন্নিবেশ করতে চাও সেটা কোথায় করবা, এই জিনিসগুলোকে বলা হয় এডিট। আর প্রুফ রিড হলো তোমার লেখাটা ভুলভ্রান্তি থাকলে সেটা কিভাবে সঠিক করে লিখবা। অর্থাৎ তোমার লেখাটার ভুলভ্রান্তি দূরকরণের জন্য আমরা যেটা রিভিশন বলি, একটা লেখা মধ্যে ভুল হতে পারে, তো সেই ভুলটা বের করে সেটাকে আবার শুদ্ধ করে লেখা, এটাকে বলা হয় প্রুফ রিড। আর দেখো, এই এডিট এবং প্রুফ রিডের ক্ষেত্রে তুমি অবশ্যই তোমার পরিবারের শিক্ষিত তোমার বড় কারো থেকে এই জিনিসটা তুমি করে নিতে পারো। কারণ একজন নিজে যা লেখে তার ভুলটা কিন্তু তার চোখে সহজে পড়ে না। সুতরাং তুমি প্রুফ রিডের কাজটা অন্যকে দিয়েও করে নিতে পারো। তবে অবশ্যই কারো থেকে ইনফরমেশন নেওয়া বা কারো থেকে সরাসরি অ্যান্সার লিখে নেওয়া অথবা কারো লেখা হুবহু নকল করা কিন্তু অ্যাসাইনমেন্টের কাজ নয়। তুমি শুধু এডিটের কাজটা, অর্থাৎ প্রুফ রিড বা এডিট, এটার ক্ষেত্রে ভুলভ্রান্তি ধরে নেওয়ার ক্ষেত্রে তুমি অন্যের সহযোগিতা নিতে পারো। তো তোমাকে যে অ্যাসাইনমেন্টগুলো দেয়া হয়েছে, এই যে সেই অ্যাসাইনমেন্টগুলোর যে স্টেপ মানে প্রসিডিউরস, কর্মপদ্ধতি, কর্মপরিকল্পনা, এগুলোর যে 6টা ধাপ আমি দেখালাম। প্রথম ধাপ অবশ্যই আবার মনে রাখবা যে তুমি কি কি লিখতে চাও, কিভাবে অ্যাসাইনমেন্টটা তৈরি করতে চাও, তার একটা পরিকল্পনা গ্রহণ করো। আর এই পরিকল্পনা গ্রহণ করে সেই অনুযায়ী কাজ করলে তুমি সঠিকভাবে অ্যাসাইনমেন্টটা করতে পারবা। পরের ধাপটা হলো অবশ্যই তুমি কি লিখতে চাও, কোন প্রশ্নের উত্তর লিখতে চাও, সেই উত্তরগুলো তুমি বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো যে তুমি কিভাবে লিখলে তোমার জন্য সুবিধা হয়। তোমার প্রশ্নের অ্যান্সারগুলো কি কি হবে, অর্থাৎ তোমার প্রশ্ন কি চেয়েছে। যেমন যদি বলা হয় হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি, তুমি লেখা শুরু করলা মাই নেম ইজ আব্দুস সালাম, মাই ফাদার্স নেম ইজ মিস্টার রহিম, মাই মাদার্স নেম ইজ মিস আমিনা বেগম। এভাবে লেখা যাবে না। অর্থাৎ তোমার প্রশ্নের উত্তরটা হবে টু দি পয়েন্ট, কী চেয়েছে শুধু সেটুকু লিখলেই হয়ে যাবে। যদি বলা হয়ে থাকে হোয়াটস ইয়োর নেম, তুমি শুধু লিখবা মাই নেম ইজ মোহাম্মদ আব্দুস সালাম। আমরা এর বেশি লিখতে পারি না, অর্থাৎ প্রশ্নটা অবশ্যই টু দি পয়েন্ট হতে হবে। পরেরটা 3 নাম্বার স্টেপ যেটা, সেটা হলো ড্রাফট অ্যান্ড আউটলাইন, অর্থাৎ রূপরেখা তৈরি করা। তুমি কিভাবে লিখতে চাও, তার অ্যান্সারগুলো কেমন হবে, কোন কোন পেজে তুমি লিখবা,
আর পেজগুলো অবশ্যই তুমি যতগুলো পেজ লিখবা আর পেজগুলোর সেগুলো তোমাকে নাম্বারিং করতে হবে। অর্থাৎ পেজের উপরিভাগের ডান দিকে অবশ্যই নাম্বার দিবা, ABCও দিতে পারো অথবা রোমান সংখ্যায়ও দিতে পারো, অথবা তুমি 1 অর্থাৎ 1 2 3 এইভাবে পেজগুলো নাম্বারিং করবা, অবশ্যই নাম্বারিং করতে হবে। তারপর একটা দেখো, ফাইন্ড ইনফরমেশন, তথ্যগুলো তুমি কি কি তথ্য লিখতে চাও এটা তুমি আবার সেই তথ্যগুলো আগে থেকে জেনে রাখতে হবে অথবা লিখে রাখতে হবে রাফ হিসেবে। তারপরে পূর্ণাঙ্গভাবে তুমি যেটা স্টেপ 5 প্রশ্নের উত্তরগুলো লিখতে থাকবে। তারপরেরটা হলো তুমি তোমার ভুল ভ্রান্তিগুলো অন্য কাউকে দিয়ে ধরিয়ে নিতে পারো এবং সেটা যেন শুদ্ধ হয়। অর্থাৎ তুমি আবার নতুন করে এটা দেখবে, দেখে ভালো করে লিখে সর্বশেষ তুমি তোমার শিক্ষকের কাছে এটা জমা দিবে। আর জমা দেওয়ার ক্ষেত্রে উপরে দেখবা কাভার পেজ কীভাবে তৈরি করতে হয় এটা কিন্তু তুমি এখনও জানো না। তো সেই জন্য নমুনা হিসেবে আমাদের স্কুল একটা কাভার পেজ সরবরাহ করবে, সেই কাভার পেজেই তোমার প্রয়োজনীয় তথ্যগুলো সন্নিবেশ করবে অর্থাৎ লিখবা। তো দেখো আমরা একটি নমুনা হিসেবে নমুনা অ্যান্সার, অ্যাসাইনমেন্টের নমুনা অ্যান্সার কেমন হবে সেটা দেখিয়েছি। দেখো তোমাদের বোর্ড কর্তৃক প্রদত্ত বা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত একটি স্টোরি কমপ্লিটিং আছে, অর্থাৎ একটা গল্পর শুরু আছে, গল্পটা শুরু করে দিয়েছে কিন্তু শেষ হয়নি, তুমি তোমার নিজের ভাষায় সহজ এবং সাবলীলভাবে লিখতে পারবে। দেখো একটা গল্প অথবা একটা প্যারাগ্রাফ অথবা একটা কম্পোজিশনের শিরোনাম দিতে হয়, অর্থাৎ টাইটেল দিতে হয়। টাইটেলে কিন্তু নাম্বারিং আছে। গল্পটা যদি 10 মার্কের হয় তাহলে মনে রাখবা টাইটেলের উপরে 2 মার্ক দেয়া আছে, টাইটেলটা সঠিক হলে তুমি 2 মার্ক অটোমেটিক্যালি পেয়ে গেলে। দেখো টাইটেল লেখার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবা যে হয় সম্পূর্ণ টাইটেলটি তুমি ক্যাপিটাল লেটারে লিখবা, সম্পূর্ণ টাইটেলটা তুমি ক্যাপিটাল লেটারে লিখতে পারো, অথবা তুমি টাইটেল লেখার ক্ষেত্রে যদি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটোই ইউজ করতে চাও সেই ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে। নিয়মটা হলো শুরু করার সময় যে ওয়ার্ডটা আসবে এই ওয়ার্ডটা অবশ্যই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। তারপরে দেখো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এই 5টা পার্ট অফ স্পিচ অবশ্যই তুমি বড় হাতের অক্ষর দ্বারা শুরু করবে, সেটা সেন্টেন্সের শুরুতে থাকুক বা মাঝে থাকুক বা শেষে থাকুক। বাকি দেখো প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই পার্ট অফ স্পিচগুলো শুধু প্রথম ওয়ার্ড ব্যতীত মাঝখানে হইলে অবশ্যই ছোট হাতে লিখতে হবে। আমি বলেছি অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যদি আর্টিকেল হয়ে থাকে, আর্টিকেল AND অথবা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াপদ হয়ে থাকে মাঝখানে, সেই ক্ষেত্রে সেগুলো এই আর্টিকেল, অক্সিলারি ভার্ব, প্রিপোজিশন এগুলো ছোটো হাতের লিখতে হবে। তাহলে খেয়াল করো নীলা একটা নাউন, তার সাথে অ্যাপোস্ট্রফি এস দেওয়া হয়েছে নীলাস, তাহলে N বড় হাতে লিখেছি শুরুতেই। ব্রেভারি নাউন, B বড় হাতের, এগেইনস্টটা প্রিপোজিশন, তো সেই এগেইনস্ট দেখো আমরা ছোটো হাতে লিখেছি। এরপরে ইফ টিজিংটা নাউন, তো ইফ টিজিং ইটা বড় হাতে লিখেছি। তো দেখো একটা সেন্টেন্স, একটা গল্প যেভাবে শুরু আছে ওইভাবে শুরু করে বাকি অংশ তুমি যেটুকু লিখবা সেইটার নিচে আন্ডারলাইন শুরু করো, অথবা তুমি যেখান থেকে লেখা শুরু করো সেই ওয়ার্ডটা নিচে নীল কালি দিয়ে দাগ দিয়ে দিলে ভালো হয়ে গেল। এরপরে তুমি তোমার নিজের মতো করে গল্পটা সাজালে। যদি তোমার কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়ে থাকে, ওই যে যেমন বললাম স্পেন্ডিং ইয়োর উইন্টার ভ্যাকেশন ইন এ ভিলেজ উইথ ফ্রেন্ড, সেই ক্ষেত্রে ফ্রেন্ডের বাড়িতে গেলা, কি কি দেখলে সেখানে, তার পরিবারের সদস্যগুলো কেমন আচরণ করলো তোমাকে, কিভাবে আপ্যায়ন করলো, কোন কোন জায়গাগুলো তুমি ঘুরে দেখলে, এই এক্সপেরিয়েন্সগুলো তোমাকে সন্নিবেশ করতে হবে। আর এই তথ্যগুলো একের পর এক লিখতে হবে। যদি কম্পোজিশন হয় তাহলে কম্পোজিশনটা শুরু করতে হবে কিভাবে, ইন্ট্রোডাকশন ও সূচনা দ্বারা, তারপরে তার ডেসক্রিপশন হতে হবে, আর শেষে গিয়ে তুমি কনক্লুশন আকারে লিখতে হবে।
অর্থাৎ উপসংহার। এইভাবে তুমি প্রশ্নগুলোর সঠিকভাবে অ্যান্সার দিলেই, এটা যদি সঠিকভাবে তুমি স্বচ্ছ হাতের লেখায় উপস্থাপন করতে পারো, তাহলে তুমি কাঙ্ক্ষিত ফলাফল লাভ করবে তোমার অ্যাসাইনমেন্টে। প্রত্যাশা করি সকলেই ভালোভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করে জমা দিতে পারবে। এরপরেও কোনো সহযোগিতা লাগলে তোমরা শিক্ষকের শরণাপন্ন হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।